আজকের এই খবরটার মতন কলিজার শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন, বাট আলহামদুলিল্লাহ আসলে তিনি একজন সুপার হিরো। বাংলাদেশের পক্ষ থেকে বিশাল একটা প্যাকেজ দেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। এন্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ভাবা যায় এখন খেলা শুরু হয়েছে, এই খেলা আজকের না। সে চাচ্ছিল এমন কিছু ঘটুক, কিন্তু খেলার মধ্যে আবার উল্টা মোড় আসছে। এবার ঠেলা সামলাও, এবার একটা হাততালি হয়ে যাক, সবাই একটা হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে যান। একটা গুড নিউজ শোনাচ্ছি আপনাদেরকে। গুড নিউজ গতকাল একটা দিয়েছিলাম, আজকে দিচ্ছি। অবশেষে বাংলাদেশের রাজনীতিতে সেই মহেন্দ্রক্ষণ আসছে। বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী নতুন অধ্যায় রচিত হতে পারে। কি ডক্টর ইউনূসের চমকে খুব অল্প সময় যা ঘটেছে, বাংলাদেশ অবাক, পুরো বিশ্ব অবাক। 15 বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর। চিন্তা করছেন এত দূর পর্যন্ত আগায় গেছে, কারণ এই সুযোগ তো আর আসবে না। গত 1 বছরে কোথায় গিয়া দাঁড়াইছে, কোথায় গিয়া তাদের পৌঁছাইছে ইমেজ, ওইটা একবার চিন্তা করেন। চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে, যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না, যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে না, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না। অর্থাৎ জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই, সে আমার নিরাপত্তা হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না, এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়ারের বাচ্চা এই দেশটাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না, সানাওয়াতকে ভোট দিবেন না, নবী রবিন ফারহানাকে আপনারা ভোট দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডাকসু নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য কিছু ভবিষ্যৎবাণী করেছেন বা ইঙ্গিত দিয়েছেন কারা জিতবেন, এবং সাংবাদিক ইলিয়াসেরও এই বিষয়ে কিছু পর্যালোচনা রয়েছে। এটা আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি, কারণ বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে কোন দিকে যাচ্ছে কি, বা তরুণ প্রজন্ম জেনজি তাদের উপর এই পিনাকি ইলিয়াসের মারাত্মক তাসির রয়েছে। যে পিনাকির বেসিক সমর্থন শিবির সমর্থিত প্যানেল, তবে শিবিরের বাইরেও এমনকি ছাত্রদলের 2-1জনকে সমর্থন করেন, স্বতন্ত্র কয়েকজনকে সমর্থন করেন। কিন্তু ভিপিজিএস, এজিএস এগুলোতে প্রাইমারিলি বলা যায় পিনাকির প্রার্থী সাদিক কায়েম, ইলিয়াসের প্রার্থী সাদিক কায়েম, পিনাকির প্রার্থী ফরহাদ, ইলিয়াসের প্রার্থী ফরহাদ, পিনাকির প্রার্থী মহিউদ্দিন, ইলিয়াসের প্রার্থী মহিউদ্দিন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এর বাইরে সদস্য পদে ছাত্রদলের একজনকে বলেছেন, এছাড়া মুক্তিযুদ্ধ গবেষণা নানান ক্ষেত্রে নানান প্রার্থী এরা, কিন্তু বেসিক ভিপিজিএস, এজিএস এ পিনাকি ইলিয়াসদের সমর্থন শিবিরের দিকে। এখানে শিবিরের পক্ষে প্রচারণায় এই পিনাকি ইলিয়াস ভূমিকা পালন করেছেন। কিভাবে? পিনাকি ইলিয়াসের আপনার উসুল বুঝতে হবে, তাদের মানহাজ কি। তাদের উসুল এবং মানহাজ হচ্ছে তারা ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই শক্ত করে হয়ে দাঁড়াবে এবং ভারত বা ভারতীয় প্রার্থী যে তাদের বিরুদ্ধে যা করা দরকার বা যত গালাগালি বা যা করা দরকার ওইটা পিনাকি ইলিয়াস করবে। এই দৃষ্টিকোণ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের সবাইকে ইলিয়াস আহ্বান জানিয়েছেন সাদিক কায়েমকে ভোট দিতে। পিনাকির আহ্বানও ওই দিকে, সরাসরি না বললেও। তো ফলাফল কি হবে এই আলোচনার সাথে এটা রিলেটেড। যেমন পিনাকির একটা ফেসবুক পোস্ট, ডাকসুর ফলাফলে চমকে গিয়ে ভারত প্রেমীরা বুঝবে বাংলাদেশে বঙ্গু সেকুলার ন্যারেটিভ চিরতরে জয় বাংলা হয়ে গেছে। এটার অর্থ কি? মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি জিতবে এবং বিপুল ব্যবধানে তাদের ভূমিধস জয় হবে। এটা দেখে যারা ভারতের দালাল তারা চমকে উঠবে। তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি কারা? বেসিক্যালি শিবির। তবে হ্যাঁ, কিছু কিছু পোস্টে বা কোনো কোনো ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা জিতলেও এই পিনাকি ইলিয়াসরা ওয়েলকাম করবে, তারাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসাবেই পরিগণিত হবে। সেই ক্ষেত্রে ভারতের দালালরা কেউ জিততে পারবে না, এটা হচ্ছে ফলাফলের মূল ডিমার্কেশন। এখন ভারতের দালাল কারা? এখানে এই যে কথা, ভারত প্রেমীরা বা ভারতীয় বঙ্গু সেকুলার ন্যারেটিভ এটা জয় বাংলা হয়েছে। বঙ্গু সেকুলার ন্যারেটিভ নিয়ে প্রচারণা চালাচ্ছে কারা? ওই শামীমের বিরুদ্ধে তো ইলিয়াস পোস্ট দিয়েছে, শামীমকে ভোট দেওয়া যাবে না, সে আওয়ামী লীগের প্রার্থী, বামপন্থীদের প্রার্থী। এক। দ্বিতীয় হচ্ছে বঙ্গু সেকুলার ন্যারেটিভ দিয়ে ছাত্রদল এতদিন তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। এই জায়গায় বলা যায় বিএনপি বা ছাত্রদল বঙ্গু সেকুলার ন্যারেটিভ গ্রহণ করে ভুল করেছে এবং তাদের বঙ্গু সেকুলার ন্যারেটিভ জয় বাংলা হয়ে যাবে, তারা পরাজিত হবে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রেডিকশন। মানে ছাত্রদল পরাজিত হবে। যেমন এই এরা স্বাধীনতা বিরোধী শিবির, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, এরা আমরা প্রগতিশীল, এরা মৌলবাদী,
এরা নারী বিদ্বেষী, এই বঙ্গু প্রগতিশীল ন্যারেটিভ নিয়ে যারা প্রচারণা চালিয়েছে এদের পরাজয় হবে। এটা হচ্ছে পিনাকির ভবিষ্যৎবাণী। এর মানে শিবির জিতবে এবং শিবির বিরোধীরা পরাজিত হবে। কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থীরা জিততে পারে। আরেকটা পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, ডাকসু ইলেকশনের ফল ঘোষণার পর বিরানি আলম বুঝবে, মানে ওই বিরানি আলমের মতে শিবির আলোচনার মধ্যেই নেই, থার্ড হতে পারবে না। এটা হচ্ছে বিরানি আলমের থিওরি। এটা বুঝবে কয়েক ঘন্টা পরেই বুঝবে। ইলিয়াস তার অনেক আগে থেকে স্যার ডাকা উচিত ছিল ইলিয়াসকে। বিরানি আলম রাজনীতির যে স্কুলের ছাত্র, ইলিয়াস তার মাস্টার। ন্যারেটিভ কিভাবে পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত হয় সেটা প্রকাশ হবে ডাকসু নির্বাচনে। বঙ্গ সেকুলার মুক্তিযুদ্ধের চেতনা মারানিদের সব প্রেডিকশন ধূলিকণার সাথে উড়ে যাবে। সেই সাথে ওদের শিরদাঁড় দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাবে। যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিল, ওরাও সেটা টের পাবে। বাংলাদেশ ইন্ডিয়ান ন্যারেটিভ চূড়ান্তভাবে পরাস্ত করার এই লড়াইয়ে সৃষ্টিকর্তা আমাদের বিজয়ী হবার তৌফিক দান করুন, আমিন। ইনকিলাব জিন্দাবাদ। এখানেও স্পষ্ট যে পিনাকি যথেষ্ট কনফিডেন্ট যে শিবির প্যানেল জিতবে এবং এই বিরানি আলমদের ছাত্রদল প্যানেল, এরা ইন্ডিয়ান প্যানেল, এই ইন্ডিয়ান প্যানেল হারবে এবং হারা উচিত, তাদেরকে ভোট দেওয়া যাবে না। এটাই হচ্ছে পিনাকির আহ্বান। যারা পিনাকির আলোচনা শুনে প্রভাবিত হন তাদেরকে পিনাকির এই খোলামেলা বক্তব্য আমি আরেকটু খোলামেলা করে ব্যাখ্যা করলাম। ছাত্র দলকে ভোট দেবেন না, তারা ইন্ডিয়ান, তার ভারতীয় এবং বঙ্গু প্রগতিশীল সেকুলার ন্যারেটিভ গ্রহণ করেছে। ওই বিরানি আলম এবং গরু মহিউদ্দিন এদের সবার সমর্থনে ছাত্র দলের প্রার্থীদের, এদের ভোট দেওয়া মানে আপনি ভারতের আধিপত্যবাদের পক্ষে থাকা, পরাজিত আওয়ামী লীগের পক্ষে থাকা। তো তসলিমা নাসরিনদেরও মৌন সমর্থন মনে হয় এই ছাত্র দলের প্যানেলের প্রতি। ডাকসুতে দিল্লির অপচ্ছায় মুছে দেওয়া, এর মানে যারাই দিল্লি বিরোধী তাদেরকে প্রমোট করছেন। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি কি আসলে ভয় পাচ্ছেন? এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে, বা ডক্টর ইউনূস সেইটা গেছে ভাই, খেপে গেছে না খেপা। মানে ডক্টর ইউনূস সাহেবের যে বয়স, বেসিক্যালি আমাদের দাদার বয়স, তাই না? 85+ বয়স। এই বয়সে যার ঘরে দাদা আছে, হাতের ছড়ি, মাঝে মাঝে গালাগালি, হ্যাঁ, জুতা দিয়া ঢিল মারা, লাড়ি দিয়া বাড়ি মারা, এগুলো কিন্তু কমন জিনিস। কেন ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া, দুপুরে এসে খেয়াল নাই, 2 ঘন্টা আগে পানি খেলে 2 ঘন্টা পরে খেয়াল নাই, এখন দিছ না অমুকের মা, এরকম আছে না? আছে। আমার দাদারও এরকম হয়েছিল যখন 80+ বয়স হয়েছে, আমার খেয়াল আছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে মেজাজ ছাড়াবেন, এটা খুবই স্বাভাবিক। ডায়লগটা কি, এমন কোন শক্তি নেই আর নির্বাচন ঠেকায়। নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে। জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না, দেখে মনে হচ্ছে, মুখে মুখে বলতেছে। জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো, তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে, তারা চাচ্ছে আর একটু সময়টা যাক, অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহজতর হোক, যেভাবে বিজয়টা আসবে, মানে পিআরে কোনো ভোট নষ্ট হয় না। সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে। কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না, যে কথার কথা যে কুমিল্লা 5 আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই, বিএনপির আছে জসিম ভাই, তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই, এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন। তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে, তো উনি ভোট পাইলো 1 লাখ। জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পেলেন 99,999টা, এক ভোটে ফেল করলো না। এখন এই 99,999 ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে, কিন্তু পিআরে এই ভোটটা যোগ হয়ে যাবে। সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে। এটার জন্য জামাত অনর যে পিআরটারে যেমনি হোক মুলাইয়া মালাইয়া এটা আনতে হবে, এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে, এখন এরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে, এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই দেব, কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই। কেন? রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন। উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন, ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শট করবে না বামে, কত দূরত্ব থেকে করবে, এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি, এলাকার ভিতরে বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায়, হ্যাঁ, কে কুদ্দুর দৌড় দেয় না চেরানি খায় কয়টা। তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা, এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ। আর সারা পৃথিবীতে যে ক্ষমতায় থাকে, আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না, আপনার নিয়ে সমালোচনা হবে না, একটা লিমিটেশনে হবে, আপনি মজলুম অবস্থায় থাকবেন। যেই মাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, মানুষের চাওয়া পাওয়া, বিচিত্রতা, দাবি, কূটনীতি, ষড়যন্ত্র, দেশি বিদেশি, ইন্টারনাল, আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে, আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে, বা এরকম কত কিছু, স্ট্রেস, টেনশন, আমার পরিবারের কি হবে। ডক্টর ইউনূস সাহেবের কত চিন্তা। আপনি দেখেন পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায়। ডায়লগগুলো দেখছেন কি দিচ্ছে একের পরে, পৃথিবীর কোনো শক্তি নাই। তার মানে জামাত, এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না, জুলাই সনদ, আইনি ভিত্তি, এগুলা পার্ট আলাদা হইতে পারে, কিন্তু নির্বাচনকে এটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনূস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে।
মানে বুড়া মানুষ এবার আস্তে ধীরে কিন্তু খেপা শুরু করছে। যে কেন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, কারণ বারবার এই কাজটা করেছে তারা। অতএব মোটার আগে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না। তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে, যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না, যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে কোন বিষয়ে কথা বলবে না, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না, এবং ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগে যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদ মুক্ত করবার জন্য। এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে ৭৫ পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে এই এরশাদ এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার ফিরায় নিয়ে আসছে শেখ হাসিনাকে, এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং এরশাদ একসাথে গত প্রায় ৭৯-৮০ থেকে একসাথে কাজ করে যাচ্ছে। অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই, সে আমার নিরাপত্তা হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। যারা বলছে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করবো কিভাবে, আরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি এমন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে আইনের আওতায় আনার সুযোগ আছে। এটার জন্য সেডিশনের মামলা, হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা, আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে, কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। এবং দেখেন কিভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, অনেক কিছু বলছেন। এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে, যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে। এবং দেখেন জাতীয় পার্টির নেতারা, এই যে রংপুরের মেয়র টেয়র কি ছিল টিলো কি মোস্তাফিজ, সে বলতেছে তারা ৩০০ আসনে নমিনেশন দেবে, আওয়ামী লীগের যারা সোকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে। ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে। এবং দেখেন এসালম, শেখ হাসিনার মিটিং, তারপরে সারা দেশে অরাজকতা, আওয়ামী লীগের প্রচুর ঝটিকা মিটিং মিছিল চলতেছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতাদের এই যে হুমকি, তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে, মানে যার যে একটা নপুংসক পরগাছা ছিল রাজনীতিতে, যে পরগাছা মানে আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে, যে নিজ দায়িত্বে কোনো নির্বাচন করে জিতে আসে নাই গত ১৫-২০ বছরে, সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না। এটাই ২৪-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার বক্তব্য। এই গণ অভ্যুত্থানে পরাজিত যারা জেলে আছে, ইনু মেননকে কোন কারণে আপনি জেলে রাখছেন? ওরা তো আরো ছোট দল করে, জাসদ করে, ওয়ার্কার্স পার্টি করে, এইসব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন, জাতীয় পার্টির নেতারা জেলে না কেন? ওদের যা যা দোষ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না? মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দেখলাম দুর্নীতির হাজার হাজার কোটি টাকার মানে পত্রিকাতে নিউজ হয়েছে। এরা যে গত ১৬-১৭ বছর এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগের নেতাদের মতো, এটা নিয়ে দুদকে মামলা হচ্ছে না কেন? মামলা কে ঠেকায় রাখছে? এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে, তো গ্রেফতার করা হচ্ছে না কেন? তাহলে ক্ষমতার গোড়া কোথায়? তাহলে কেন? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে যদি জুলাই সনদের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে, তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে, তাহলে এখানে দল লাগবে। অতএব দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে। এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবা অথবা সাসপেন্ড করবার ব্যাপারে আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি। জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে? যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল, এরশাদ জড়িত ছিল, সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন? এটা কি জিয়ার রাজনীতির সাথে যায়? এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায়? এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই সেই রাজনীতির সাথে যায় না তো। অতএব সেই জায়গাতে মানে বিএনপির নিন্দা জানানো, বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর। এবং দেশের মানুষের কাছে কিন্তু ২৪ খুব পরিষ্কার। পুরাতন রাজনৈতিক দল এবং মুরব্বী রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না যে আপনারা লাভার উপরে বসে আছেন, আগ্নেয়গিরির উপরে রাজনীতি করতেছেন। তরুণদের কাছে শত্রু মিত্রের রাজনীতি কিন্তু পরিষ্কার। বাংলাদেশের যারা ডিপ স্টেট আছেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছেন, যারা এখনো মনে মনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতি ভালোবাসা, প্রেম এবং এদেরকে না রাখলে বাংলাদেশে মৌলবাদী দক্ষিণপন্থীদের উত্থান হবে, এই ভারতের এবং পশ্চিমের ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভ নিয়ে কাজ করছেন। এবং 111-এর যারা কুশীলব, কিছু পত্রিকা, বাংলা ইংরেজি, কিছু টিভি চ্যানেল, কিছু তৃতীয় শ্রেণীর মস্কোতে পড়া অর্থনীতিবিদ, কিছু সেন্টার বাংলাদেশে বেচার যে রাজনীতি করতেছেন, এই রাজনীতিটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এবং কে কোথায় মিটিং করতেছেন, কোথায় প্রধান বিচারপতি, কোথায় বিদেশি অ্যাম্বাসিগুলোতে গিয়ে গিয়ে বোঝানো যে এই সরকার টিকতেছে না, সরকার ভালো কাজ করতেছে না, নতুন নির্বাচনকালীন সরকার লাগবে, কারণ নির্বাচনকালীন সরকার না হলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না। এই প্রসেসটা কিন্তু ব্যাকফায়ার করবে বাংলাদেশে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।